আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্রথম অধ্যায় হিসাব পরিচিতি সম্পর্কে। এই অধ্যায় থেকে যে বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে সেই বিষয়গুলো প্রথমে দেওয়া হয়েছে। আমরা এই ক্লাসটা করতেছি প্রথম ক্লাস হিসাব বিজ্ঞান পরিচিতি, সেজন্য আমরা একেবারে বেসিক থেকে শুরু করে এই অধ্যায়টা শিখব। আচ্ছা, এই অধ্যায়ে আমরা প্রথমে জানব হিসাব বিজ্ঞান কী এবং এর বিস্তারিত আলোচনা করব। তারপর জানব লেনদেন এবং ঘটনা সম্পর্কে। এরপর আমাদের যে হিসাবগুলো আছে, যেমন সম্পদ, দায়, মালিকানা শর্ত, মূলধন, আয় ব্যয় এবং উত্তোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এগুলো কি, কোথায় থেকে আসে, এদের সংখ্যা কী, এই সম্পর্কে আলোচনা করব। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানব অবচয় কী। তারপর আমরা জানব হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা। আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা। এরপরে জানবো এ সমান এল প্লাস ওই, অর্থাৎ হিসাব সমীকরণের অংশ, এটা হচ্ছে হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই, সেই বিষয় সম্পর্কে। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জানবো হিসাব বিজ্ঞান কি। সেটা ধরো তোমার বাবা একটি মুদি দোকান চালায় বা করে, মাস শেষে কীভাবে বুঝবা দোকানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, কী বুঝবো? আমি তোমাদের প্রশ্ন করতেছি, তুমি হয়তো উত্তর বলতে পারো আমি হিসাব করে দেখব, অথবা আমার এক মাসে যা টাকা হয়েছে সবগুলো টাকা গুনে দেখব, অথবা আমি খাতায় লিখেছিলাম যে সেই খাতা হিসাব দেখে আমি বলবো কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কী দাঁড়ালো সংক্ষেপে? হিসাব বিজ্ঞান হলো ব্যবসার টাকা হিসাব রাখার পদ্ধতিকে কী বলা হয়? হিসাব বিজ্ঞান বলা হয়। এটা একেবারে সংক্ষেপে, অর্থাৎ ব্যবসার টাকার হিসাব রাখাকে কী বলা হয়? হিসাব বিজ্ঞান বলা হয়। আর বইয়ের পূর্ণাঙ্গ ভাষায় যদি আমরা সংজ্ঞাটা দেখি, বইয়ের পূর্ণাঙ্গ ভাষায় সংজ্ঞাটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন, অর্থাৎ ব্যবসায়িক হতে হবে সেটা, লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণী বিভাগ করা, সংক্ষেপণ এবং ফলাফল বিশ্লেষণ প্রক্রিয়া হিসাব বিজ্ঞান বলে, অর্থাৎ প্রক্রিয়াকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান বলে। তাহলে এখানে এই বইয়ের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেখানে এই সংজ্ঞাটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কী ভাগে? শনাক্তকরণ, লেনদেনগুলো, ব্যবসায়িক লেনদেনগুলো। এখানে সংজ্ঞার মধ্যে কী দেওয়া আছে? ব্যবসায়িক লেনদেনগুলো শনাক্ত করতে হবে প্রথমে, এরপর লিপিবদ্ধ করতে হবে বা লিপিবদ্ধকরণ করব, এরপরে শ্রেণী বিভাগ করব, সংক্ষেপণ করব, এরপর ফলাফল বিশ্লেষণের মাধ্যমে আমরা কাজটা করব। আচ্ছা, এই 5টা বিষয় সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমে আসতেছে শনাক্তকরণ। এখন শনাক্তকরণ কি সেটা প্রথমে বিস্তারিত জেনে নিই। ধরো তোমাদের আশেপাশে একজন রহিম নামে ব্যক্তি আছে, তার একটা মুদি দোকান আছে। মুদির দোকান কি? যেই দোকানে চাল, ডাল, লবণ বিক্রি করা হয় সেগুলো মুদির দোকান বলা হয়, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দোকানগুলো, যে দোকান থেকে আমাদের সচরাচর কেনাকাটা করতে হয়। ধরো রহিমের দোকানে এই লেনদেনগুলো হয়েছে গত 1 সপ্তাহে বা 1 মাসে। যেমন সে ব্যবসা করার সময় মূলধন দিল 1 লক্ষ টাকা, অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য সে সেখানে টাকা দিল, মূলধন মানে সে টাকা দিল। এরপরে চাল ক্রয় করলো 20,000 টাকা নগদে, অর্থাৎ সে বিক্রি করার জন্য শহর থেকে কী করে আনলো? চাল ক্রয় করে আনলো 20,000 টাকার। এরপরে সে বিক্রি করলো 40,000 টাকা নগদে, হয়তো আগেও মালামাল ছিল। তারপর ভাড়া দিল 5,000 টাকা, অর্থাৎ তার দোকান ভাড়া দিল 5,000 টাকা। তার বলতেছে যে ব্যক্তিগত খরচ থেকে ছেলের স্কুলের বেতন দিল 1,000 টাকা। এই ঘটনাগুলো তার ঘটে গেছে, অর্থাৎ রহিমের ঘটছে আর কি গত 7 দিনে ধরো। এখন শনাক্ত করতে হবে তার ব্যবসায়ী বসেছিল, তার ব্যবসায়ীর দোকানে এই ঘটনাগুলো ঘটছে। এখন এখান থেকে আমাদের কোনটা লেনদেন বা কোনটা লেনদেন নয় সেটা বের করতে হবে। শনাক্তকরণের ক্ষেত্রে আমরা শুধু শনাক্ত করব কোনগুলো, যেগুলো লেনদেন সেগুলোই আমরা শনাক্ত করব। আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে যায়। যেমন তোমার দোকান আছে, মনে করো তুমি রহিম, তুমি দোকানে বসে আছো, তুমি কারো কাছে চাল বিক্রি করতেছো, কারো কাছে ডাল বিক্রি করতেছো, অথবা তুমি আবার বিক্রি করার উদ্দেশ্যে শহর থেকে কিনে আনতেছো, অথবা তুমি ছেলের স্কুলের খরচের বেতন দিছো নিজের পকেট থেকে, দোকান ভাড়া দিছো, অথবা কর্মচারীর বেতন দিছো। এগুলো সবগুলো ঘটনা, এগুলো সবগুলো কি ঘটনা। অথবা কোনো একটা তোমার বন্ধু এসে তোমার সাথে দেখা করে গেল, এগুলো হচ্ছে ঘটনা। এখন এই ঘটনাগুলোর মধ্যে কোনগুলো লেনদেন শনাক্তকরণের ক্ষেত্রে শুধু লেনদেনগুলোই আমাদের নিতে হবে। এখন আমাদের তাহলে প্রথমেই জানতে হবে কোনটি লেনদেন এবং কোনটি ঘটনা। এখানে ঘটে যাওয়া লেনদেনগুলোর মধ্যে কোনটা এখানে ঘটে যাওয়া যেই ঘটনাগুলো ঘটলো এখানের মধ্যে কোনটা লেনদেন এবং কোনটা ঘটনা, সেই বিষয়টা আমাদের আগে জানতে হবে। তারপর এখান থেকে আমরা শুধু লেনদেনগুলো নিয়েই শনাক্ত করব। এখন এটা দেখার আগে, ঘটনা এবং লেনদেন দেখার আগে আমরা একটা ছবি দেখে আসি। এখানে আমি একটা ছবি দিছি, এই ছবিটা আমরা একটু ভালো করে খেয়াল করব, তাহলে আমাদের সহজ হয়ে যাবে কোনটা ঘটনা এবং কোনটা লেনদেন বিষয়টা।
প্রথম ছবিতে দেখতেছ একজন দোকানদার অর্থাৎ সবজির দোকানদার, সে সবজি বিক্রি করছে, হয়তো সে কী করতেছে, টাকা দিচ্ছে, অথবা সবজি কিনে হয়তো টাকা দিচ্ছে। আরেকজন দেখো, এটা মুদির দোকান, মুদির দোকান চাল ডাল বিক্রি করা হয়, আমরা একটা ঘটনা দেখেছি, সেখানে হয়তো কিছু সে মালামাল কিনছে, তারা টাকার আদান প্রদান করতেছে। এখানে দেখা যাচ্ছে একজন ব্যাংকার, সে গ্রাহক এবং ব্যাংকারে গ্রাহককে টাকা দিচ্ছে, অথবা গ্রাহক ব্যাংকে টাকা দিচ্ছে। এরপর এখানে দেখা যাচ্ছে একজন রেস্তোরাঁ অর্থাৎ চা নাস্তার দোকান, সে এখানেও লেনদেন করতেছে বা কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে একটা রিক্সার ড্রাইভার রিক্সা চালাচ্ছে, এরপরে কিছু ছেলে খেলা করতেছে, ফুটবল খেলতেছে, আর এখানে জেলেরা মাছ ধরতেছে, আর একজন কৃষক মাঠের মাছ দিয়ে হেঁটে যাচ্ছে। এগুলো সবগুলো কিন্তু ঘটনা, মনে করে এগুলো তুমি দেখছো, তুমি হাঁটতে পেরেছো, এই ঘটনাগুলো তুমি দেখছো বা চোখে পড়ছে। এখন তোমাকে বলতে হবে এখানের মধ্যে কোনগুলো লেনদেন এবং কোনগুলো ঘটনা, বলতে পারবা? আমি বলে দিচ্ছি, লেনদেন হতে হলে দুই একটা বৈশিষ্ট্য আমাদের মেনে নিতে হবে। কোনগুলো বৈশিষ্ট্য? দুইটা প্রধান বৈশিষ্ট্য হলো, লেনদেন হতে হলে দুইটি পক্ষ থাকতে হবে, আর অর্থের পরিমাণ বিনিময় হবে, অর্থাৎ অর্থ বিনিময় হবে। দুটি পক্ষ থাকতে হবে, অর্থ বিনিময় হবে, এই একটা সংজ্ঞা, এই দুইটা কথাই শুধু মনে রাখো। দেখো তো এখানে কোনটাতে, অর্থাৎ কিছু পাবে বা কিছু দিবে, এই ধরনের ঘটনা করতে হবে লেনদেন হলে। দেখো তো উপরের ছবিগুলোতে তুমি যদি দেখো, এখানে কি হচ্ছে, টাকা লেনদেন হচ্ছে, তাহলে এটা একটা লেনদেন। হয়তো সে সবজি কিনছে, সে টাকা দিচ্ছে বা ফেরত নিচ্ছে, এটা একটা লেনদেন। তাহলে এখানে কি হলো, সবজি কিনছে, টাকা দিচ্ছে, তাহলে বিনিময় হয়েছে, অর্থের অঙ্ক বিনিময় হয়েছে। তারপর এখানে হয়তো চাল কিনছে, টাকা দিচ্ছে, এটাও অর্থের অঙ্ক বিনিময় হয়েছে। এখানে ব্যাংকে গিয়ে টাকা তুলতেছে বা জমা দিচ্ছে, এটাতেও অর্থের অঙ্ক বিনিময় হয়েছে। এখানে চায়ের দোকানে বসে কিছু খাওয়া দাওয়া হয়েছে, অথবা হয়েছে সে টাকা দিচ্ছে, এটা তো কি হলো, অর্থের অঙ্ক বিনিময় হলো। কিন্তু নিচের ছবিগুলোতে দেখো তুমি, একজন রিক্সা ড্রাইভার রিক্সা চালাচ্ছে, এটা একটা ঘটনা, কোনো অর্থের নিশানা নাই, এখানে কোনো অর্থের বিনিময় হয় নাই। খেলাধুলা করতেছে ছেলেরা, এখানেও কোনো অর্থের বিনিময় নাই, শুধু খেলতেছে। জেলেরা মাছ ধরতেছে, এখানে কিন্তু অর্থ কি হয় নাই, আদান প্রদান হয় নাই। যখন বিক্রি করবে বাজারে গিয়ে, তখন অর্থের আদান প্রদান হবে, এটা কিন্তু ঘটনা। একটা কৃষক মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, এখানেও কিন্তু কোনো কি হয় নাই, অর্থ বিনিময় হয় নাই, এটা কিন্তু শুধু ঘটনা। তাহলে আমরা বুঝতেই পারি যেখানে অর্থের বিনিময় হবে সেগুলো হচ্ছে লেনদেন, আর যেখানে অর্থ বিনিময় হবে না সেগুলো শুধু ঘটনা। সবগুলোই ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো থেকে আমাদের লেনদেনটা বেছে নিতে হবে। তাহলে দেখো তো আরেকটা ছবি দিয়েছে, এখানে বিস্তারিত আছে। দেখো এখানে লেনদেন করতেছে, প্রথম ছবিটাতে কি ছিল, সবজি কিনতেছিল। এখানে বলে দিছে একজন গ্রাহক একটি গ্রামীণ বাজারে সবজি কিনতেছে এবং বিক্রেতাকে নগদ টাকা দিচ্ছে, এটা একটি কি, লেনদেন। তারপরে দেখো তো একটি মুদি দোকানের দোকানদার চাল বিক্রি করেছে, ক্রেতার কাছ থেকে টাকা গ্রহণ করছে, কি হচ্ছে, লেনদেন। তারপরটা দেখো তো ব্যাংক কাউন্টারে একজন কর্মকর্তা গ্রাহকের কাছ থেকে নগদ টাকা জমা নিচ্ছে, এটা একটি কি, লেনদেন। অর্থাৎ এখানে প্রত্যেকটাতে দেখো, প্রতিটা ক্ষেত্রে তোমার অর্থ বিনিময় হচ্ছে বা অর্থ আদান প্রদান হচ্ছে, তার বিনিময়ে কিছু নিচ্ছে। একটি ছোট রেস্তোরাঁর মালিক খাবারের বিল হিসাবে গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করছে, অর্থাৎ সে কিছু খেয়েছে, তার বিনিময়ে সে কি নিচ্ছে, টাকা নিচ্ছে আর কি। এখন নিচেরগুলো ঘটনা, ওই রিক্সা চালাচ্ছে বলছিলাম, এখানে শহরের রাস্তা পারে বৃষ্টির মধ্যে রিক্সা চালাচ্ছে একজন রিক্সাওয়ালা, তুমি ঘটনা দেখতেছো এখানে, এটা কোনো অর্থ আদান প্রদান হয় নাই। খেলাধুলা করতেছে, কোনো অর্থ আদান প্রদান হয় নাই, এগুলো বলছি। মাছ ধরতেছে এবং কৃষক হাঁটতেছে। তাহলে আমাদের এতক্ষণে ধারণা হয়ে গেল কোনটা ঘটনা এবং কোনটা লেনদেন। অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে যে ঘটনাগুলোর মধ্যে অর্থ আদান প্রদান করা হয়, তার বিনিময়ে কিছু দেনা পাওনা হয়, সেগুলো হচ্ছে লেনদেন, আর যেগুলোতে অর্থ আদান প্রদান হয় না সেগুলো লেনদেন নয়। তাহলে লেনদেনের সংজ্ঞাটা কী হলো, আমরা এতক্ষণ বুঝে গেছি। তাহলে ব্যবসায়িক লেনদেনের ঘটনাটা সংজ্ঞাটা হচ্ছে এভাবে আমরা বলতে পারি, ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব ঘটনা সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায়, এগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় লেনদেন। তাহলে এখানে আমাদের এই সংজ্ঞাটা একটু কঠিন হয়েছে। আমাদের প্রথমে জানতে হবে সম্পদ কি, দায় কি এবং মালিকের সম্পদ কি, এই বিষয়গুলো তো প্রথমে জানতে হবে। তোমরা এখন এসএসসিতে পড়তেছো, হয়তো তোমরা এই বিষয় সম্পর্কে জানো, কারণ 9-10 তোমরা এই বিষয়গুলো শিখে এসেছো। আমি আর একটু বিস্তারিতভাবে নতুন অধ্যায় শুরু করেছি বিদায় আমি শুরু করতেছি আর কি। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, সম্পদ কি, দায় কি, মালিকানা সত্ত্ব কি, সেই বিষয় সম্পর্কে। আচ্ছা, এখানে আমাদের দেখো তো, আমরা যে লেনদেনগুলোর কথা বলছিলাম, এখানে 5টা লেনদেন ছিলাম। 5টা লেনদেনের মধ্যে কি কি ছিল, কোনটা ঘটনা কোনটা লেনদেন আমরা দেখি। মূলধন দিল কত, 1 লক্ষ টাকা।
তাহলে মূলধন যদি 1 লক্ষ টাকা দেয়, এখানে লেনদেন হয়েছে, টাকার বিনিময় হয়েছে না? অবশ্যই হয়েছে। টাকা কি করছি আমি ব্যবসায়ী দিছি 1 লক্ষ টাকা, তাহলে এটা কি হয়েছে? লেনদেন হয়েছে। চাল ক্রয় করা হলো 20,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা দিয়ে চাল আনছি, লেনদেন হয়েছে। বিক্রি করা হলো 40,000 টাকা নগদে, অর্থাৎ আমি হয়তো কোনো কিছু বিক্রি করছি, তার দাম মূল্য কত? 40,000 টাকায় জিনিস দিছি, আমি টাকা নিছি, লেনদেন হয়েছে। ভাড়া দিলাম 5,000 টাকা, টাকা দিলাম তো, লেনদেন হয়েছে। এবং ভাড়াটা কিসে? দোকান ভাড়া। শুধু ভাড়া দিলেই হবে না, সেই লেনদেনটা ব্যবসায়িক হতে হবে কিন্তু। যেমন 5 তারিখটা দেখো, ব্যক্তিগত খরচ থেকে ছেলের স্কুলের বেতন দেওয়া হলো 1,000 টাকা, কিন্তু এখানে যে খরচটা দিলাম এটা কি, যে এটা তো অর্থ বিনিময় হয়েছে, কিন্তু এটা কি ব্যবসায়িক? ব্যক্তিগত খরচ থেকে ছেলের স্কুলের বেতন দিছে, তাহলে এটা তো ব্যবসায়ীর সাথে সম্পর্ক নয়, তার ব্যক্তিগত পকেট থেকে গেছে, সেজন্য এটা লেনদেন নয়, লেনদেনের মধ্যে পড়বে না। আশা করি বুঝতে পেরেছ কোনটা ঘটনা কোনটা লেনদেন। ঘটনা এবং লেনদেন সম্পর্কে আমরা আরও একটু বিস্তারিত ভিডিও তৈরি করব, কারণ এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় আসে। আশা করি তোমরা জানো, তবু আমরা একটা ভিডিও তৈরি করব। আচ্ছা, এখন শনাক্তকরণ কি? শনাক্তকরণ বুঝে গেছো? তাহলে এখানে যে লেনদেনগুলো ঘটছে সেই লেনদেনগুলো ব্যবসায়িক লেনদেনগুলো থেকে সেগুলো নিব আমরা। শনাক্তকরণ মানে সেই লেনদেনগুলোই আমরা কি শুধু নিব। তাহলে এখানে কোন লেনদেনটা নিব না? নিচের লেনদেনটা নিব না। কারণ কেন? আমাদের এটা ব্যবসায়িক লেনদেন নয়, এটা তার ব্যক্তিগত লেনদেন। তাহলে আমরা শনাক্ত করে ফেললাম। শনাক্তকরণ মানে কি? লেনদেন শনাক্ত করা। তাহলে এই 4টাই হচ্ছে আমাদের ব্যবসায়িক লেনদেন, এটাই হচ্ছে শনাক্তকরণ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের কাজ কি? শনাক্তকরণের পর কি? সংজ্ঞার বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা। তাহলে লেনদেন এখন সমাবদ্ধ করছি আমরা, এখন করব লিপিবদ্ধ সংজ্ঞা অনুসারে। তাহলে লিপিবদ্ধ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? নিচে যাই আমরা একটু, এগুলো লেনদেন। এখন লিপিবদ্ধ করা মানে কি? জাবাদা করা। আমরা তো সকলেই জানি, আমরা পড়তেছি হিসাব বিজ্ঞানে, এখানে জাবাদা করা। জাবাদা মানে ডেবিট ক্রেডিট মাধ্যমে আমরা যে লেনদেনগুলো শনাক্ত করলাম সেই লেনদেনগুলো ডেবিট ক্রেডিট আকারে সাজানোকে কি বলা হয়? লিপিবদ্ধকরণ বা জাবাদা করা। আশা করি বুঝতে পারছ। এরপরটা যাই, এরপরে সংজ্ঞা অনুসারে কি ছিল আমাদের? এরপরে ছিল আমাদের শ্রেণী বিভাগ করা। এখন শ্রেণী বিভাগ কি সেটা তো জানতে হবে। শ্রেণী বিভাগ হলো খতিয়ান আকারে করা আর কি। আমরা খতিয়ান করছিলাম না? খতিয়ান অর্থাৎ প্রত্যেক হিসাবের নামে একটা একটা আলাদা হিসাব করলাম। এখন যখন আমরা প্রথমে লেনদেন শনাক্ত করলাম, এরপরে করলাম কি? জাবাদা। এই জাবাদাগুলোতে প্রত্যেকটার নামে একটি হিসাব আসছে। দেখো এখানে নগদান হিসাব আসছে একটা, মূলধন হিসাব আসছে একটা, ক্রয় হিসাব আসছে একটা। নগদান হিসাব তো আগেই আসছিল, এটা নেওয়া যাবে না। বিক্রয় হিসাব আসছে একটা, ভাড়া হিসাব আসছে একটা। এরপরে 4 নম্বরটা বা 5 নম্বরটা তো আমাদের কি নয়? লেনদেন নয়। এখানে যে হিসাবগুলো নাম একবার করে আসছে, প্রত্যেকের নামে আমাদের কি করতে হবে? খতিয়ান খুলতে হবে, বা ব্যক্তিগত হিসাবের নামে আলাদা আলাদা একটা হিসাব খুলতে হবে। সেগুলো হচ্ছে খতিয়ান। খতিয়ান সম্পর্কে তোমাদের ধারণা আছে। দেখো নগদান হিসাব, নগদান হিসাব নামে একটা খতিয়ান করবে। এখানে নগদ যা আছে, এই 1 লক্ষ টাকা, এখানে আছে 20,000, এখানে আছে 5,000, এগুলো সবগুলো এখানে আমাদের এন্ট্রি দিতে হবে। ডেবিট ক্রেডিট তোমরা জানো খতিয়ানটা কীভাবে করতে হয়। আমি শুধু শ্রেণী বিভাগটাকেই সেই বিষয়টা তোমাদের ধারণা দিচ্ছি। তাহলে শ্রেণী বিভাগ মানে কি? আলাদা আলাদা হিসাবের নামে খতিয়ান করা। শ্রেণী বিভাগটা কোনটা? খতিয়ানে পোস্টিং দেওয়া। এখন এখানে আমাদের একটা ডেবিট ক্রেডিট ব্যালেন্স আসবে। মনে করো এখানে 2-1টা লেনদেন আসছে বিবরণের ঘরে, তারপর টাকা আসছে 2টা বা 2টা হিসাব আসছে, যোগ বিয়োগ করে একটা ব্যালেন্স সিডি বা বিডি আমাদের আসে। তাহলে এখন তোমাদের ক্লিয়ার হলো শ্রেণী বিভাগ মানে কি করা? খতিয়ান করা প্রত্যেকটা হিসাবের নামে। এরপরে আমাদের সংজ্ঞায় আরেকটা কি ছিল? সংক্ষেপণ। এখন সংক্ষেপণটা কি সেই বিষয়টা আমরা জানবো। আমরা প্রথমে করলাম লেনদেন শনাক্ত করলাম, এরপরে লিপিবদ্ধ করলাম জাবাদের মাধ্যমে, এরপরে শ্রেণী বিভাগ করলাম। লিপিবদ্ধ করার পর প্রত্যেকটা হিসাবের নামে আলাদা আলাদা শ্রেণী বিভাগ করছি। শ্রেণী বিভাগের পর আমরা সংক্ষেপণ করব। সংক্ষেপণকে বলা হয় রেওয়ামিল। দেখো এখানে আমরা এখানে খতিয়ানের যে ব্যালেন্সগুলো আসবে, যেমন নগদান হিসাবের এখানে একটা অ্যামাউন্ট আসবে, যোগ বিয়োগ করার পর একটা ব্যালেন্স সিডি বিডি আসবে। মনে করো ধরো এখানে আসছে ব্যালেন্স সিডি হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা। এই টাকাটা এখানে ব্যালেন্স সিডি আসছে আর কি, নিচে এখানে ব্যালেন্স সিডি আসছে যোগ বিয়োগ করার পর। এই নগদান হিসাবের টাকা হচ্ছে এই 20,000 টাকা। সেটা কোথায় পুষ্টি দিতে হবে? সংক্ষেপণে, অর্থাৎ রেওয়ামিলে। দেখো নগদান হিসাব কত টাকা? 20,000 টাকা। যদি এখানে ডেবিট দিকে আসে সেটা ডেবিট দিকে লিখবো, আর যদি ক্রেডিট দিকে আসে আমরা ক্রেডিট দিকে
লিখব। তারপর প্রত্যেক যেমন মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বাড়া হিসাব, এখানে প্রত্যেকের নামে আলাদা আলাদা হিসাব হবে। আমি দুইটা দেখিয়েছি, যেমন নগদান হিসাব, মূলধন হিসাবে টাকাটা দেখিয়েছি। এখানে যেমন যতটা নাম ছিল দেখো, নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বাড়া হিসাব, এগুলো প্রত্যেকটার নামে আলাদা। এভাবে হিসাব করলে সেই হিসাবের টাকাটা রেওয়া মিলিয়ে পুস্টিং দেওয়াকে বলা হয় সংক্ষেপণ। আশা করি বুঝতে পেরেছ সংক্ষেপণটা কি। এরপরে আমাদের সূত্র অনুসারে কি আছে, যা সংজ্ঞা অনুসারে বিশ্লেষণ করা। সংখ্যাপন কি করা, বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা মানে হচ্ছে আমাদের আর্থিক বিবরণী বা লাভ ক্ষতি নির্ণয় করা। আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে লাভ ক্ষতি নির্ণয় করাকে বিশ্লেষণ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ তোমরা। আমাদের সংজ্ঞাটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আমরা জানব হিসাব সমীকরণ সম্পর্কে। হিসাব সমীকরণটা তোমরা ইতিমধ্যে জেনেছ, এ সমান এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত। এখানে এ সমান হচ্ছে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি, এল সমান লাইবিলিটি দায়, এরপরে ওই সমান অনার্স ইকুইটি অর্থাৎ হচ্ছে মালিকানা শর্ত। এখানে সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত বলতে বুঝিয়েছে সম্পদ পাশে কত টাকা হবে, দায় আর মালিকানা শর্ত যোগ করে তত টাকা হবে। যদি সম্পদ পাশে 100 টাকা হয় আর দায় আর মালিকানা শর্ত যোগ করে কত টাকা হবে, 100 টাকা হবে। এটাই হচ্ছে হিসাব সমীকরণ। এখন ওইটা বের করার জন্য অর্থাৎ মালিকানা শর্ত বের করার জন্য আরও কিছু আইটেম আছে, এখানে একটু দেখে আসি। সম্পদ সমান এল প্লাস ওই, আর ওই মানে মালিকানা শর্ত। মালিকানা শর্ত আমরা কীভাবে বের করি, তার সাথে সি প্লাস আর বিয়োগ ই বিয়োগ কী হবে, ডি হবে। সি মানে হচ্ছে মূলধন, সি মানে ক্যাপিটাল, এখানে দেওয়া আছে দেখো, ক্যাপিটাল সমান মূলধন, আর আর মানে রেভিনিউ, আই, ই মানে এক্সপেন্সেস, মানে খরচ, আর ডি মানে ড্রয়িং অর্থাৎ উত্তোলন। তাহলে আমরা মালিকানা শর্ত কীভাবে পাচ্ছি, মালিকানা শর্ত পাবো মূলধন যোগ আয়, তার থেকে বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই 4টা আইটেম যোগ বিয়োগ করে আমরা মালিকানা শর্তটা পাবো। এখন আমরা দেখব সম্পদ কি বা সম্পদ কাকে বলে। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে দেখো, সম্পদ হচ্ছে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে এমন দৃশ্যমান বা অদৃশ্য উৎস যার উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা থাকে তাকে সম্পত্তি বলে। সম্পত্তি কি হতে পারে, দৃশ্যমানও হতে পারে এবং অদৃশ্যমানও হতে পারে। দৃশ্যমানও হতে পারে, আবার কি হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। সাথে সাথে এগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকানায় থাকতে হবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানায় থাকতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা বলতে আমাদের বাসায় কিন্তু অনেকজনের সম্পদ আছে, যেমন আমরা যেই খাটে শুয়ে থাকি বা ঘুমাই সেটাও কিন্তু এক ধরনের সম্পত্তি। আমাদের আলমিরা, শোকেস, চেয়ার, টেবিল এগুলো কিন্তু এক ধরনের সম্পদ, সেগুলো কিন্তু আবার ব্যবসায়িক সম্পদ নয়। তাহলে হিসাব বিজ্ঞানের ভাষায় কোন সম্পদগুলো ব্যবসায়িক সম্পদ হবে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে থাকে সেগুলো হবে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হলো, যেমন আসবাবপত্র, এখানে দেওয়া হলো আসবাবপত্র, এরপর আছে দালান কোঠা বা ভবন, এরপর যন্ত্রপাতি, মজুত পণ্য, সুনাম, নগদ অর্থ এবং ব্যাংক জমা, এগুলো সবগুলো হচ্ছে সম্পত্তির উদাহরণ। আমি একটু ছবির মাধ্যমে তোমাদের দেখা একটু ক্লিয়ার করি। এখানে দেখো একটা আসবাবপত্র দেখাচ্ছে, যেটা একটা অফিসের চেয়ার, টেবিল, ওভারড্রাফট আছে এখানে। তাহলে এগুলো কি হয়, সম্পত্তিগুলো এগুলো একবার কিনে তারা এই প্রতিষ্ঠান কি করবে, দীর্ঘদিন ব্যবহার করবে। এই আসবাবপত্রগুলো দীর্ঘদিন ব্যবহার করবে, তাহলে দীর্ঘদিন ব্যবহার করলে সেগুলো কি বলা হয়, সম্পত্তি বলা হয়। কমপক্ষে 1 বছরের অধিক ব্যবহার করা কি বলবো, সম্পত্তি বলবো। আচ্ছা, এরপর আসে দালান বা দালান কোঠা। এইটা মনে করো, এই দালানটা মনে করো গার্মেন্টস ফ্যাক্টরির, এখানে তারা ব্যবসা করে থাকে, গার্মেন্টসের প্রোডাক্ট কী করে থাকে, উৎপাদন করে। তাহলে ওই ব্যবসায়ীর জন্য এই প্রতিষ্ঠানটা হচ্ছে বা এই বিল্ডিংটা হচ্ছে সম্পত্তি। এরপরে হাতে নগদ অর্থাৎ নগদ টাকাটাও কিন্তু ব্যবসায়ীর নগদ টাকা। তুমি মনে করো তোমার কাছে একটা মুদির দোকান আছে বা যে কোনো একটা দোকান আছে, তুমি বিক্রি করে করে যে টাকাটা পাচ্ছ সেটা এক ধরনের সম্পদ বা চলতি সম্পদ বলা হয়, এটাকে নগদ অর্থ। এরপর আসা যন্ত্রপাতি। যন্ত্রপাতিটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, কারণ এই যন্ত্রপাতিটা একবার কিনে এই যন্ত্র দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, অনেক প্রোডাক্ট উৎপাদন করে থাকি বা বিভিন্ন কাজে মেশিন আমরা ব্যবহার করে থাকি। এরপর আসছে মজুত পণ্য। মজুত পণ্য কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, অর্থাৎ গোডাউন। মনে করো কোনো তোমার একটা দোকান আছে, সেই দোকানের আরেকটা গোডাউন অন্য জায়গায় আছে, এই গোডাউনে যে মালামালগুলো থাকে সেগুলো কিন্তু তোমার জন্য সম্পত্তি। এরপর দেখো সুনাম। এখন সুনামটা কী জিনিস আমরা একটু বিস্তারিত দেখি। তোমাদের বাজারে মনে করো 2টা দোকান আছে, একই ধরনের মুদি দোকান আছে, মনে করো একই মাল 2টা দোকান।
দেখবা তুমি খেয়াল করে রাখবা একটা দোকানে বেশি সেল হচ্ছে, অর্থাৎ মানুষ ওই দোকান থেকে বেশি জিনিসপত্র কিনতেছে। কারণ কি হতে পারে, হয়তো ওই দোকানের পণ্যগুলোর মান ভালো এবং মানুষটা ভালো বা ব্যবসায়ীটা ভালো, মানুষটা মনে করে ওই দোকান থেকে যদি সে পণ্য কেনে ঠকবে না, সেই উদ্দেশ্যে সেখান থেকে মানুষ মালামাল বেশি কেনে। সেটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুনাম। সুনামের কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাভের পরিমাণ বেড়ে যায়, সেজন্য সুনাম এক ধরনের সম্পদ, সেটা দেখা যায় না। দৃশ্যমান অদৃশ্যমান আমরা বলছিলাম, এটা হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। আশা করি বুঝতে পেরেছ। এরকম অনেক সম্পদের লিস্ট আছে, তোমরা আশা করি জেনে থাকবে। তোমরা যখন এসএসসিতে পড়ছো তখন কিন্তু হিসাব বিজ্ঞান করে থাকলে ওইখানে এই হিসাবগুলো চিনে আসছো, তবুও আমি একটু বিস্তারিত তোমাদের জানিয়ে দিচ্ছি। এখন আমরা দেখব দায়টা। আচ্ছা, সাথে আরেকটা বিষয় জানি, সম্পদের পাশাপাশি অবচয় কি। অবচয় হচ্ছে কোনো সম্পদ ব্যবহারের ফলে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে যে মূল্য হ্রাস ঘটে তাকে কি বলে, অবচয় বলে। ধরো তোমাদের হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা তুমি 2025 সালে নিছো, 2025 সালে জানুয়ারিতে নিছো 20,000 টাকা দিয়ে। আজকে 2026 সাল, এক বছর পরে এসে মনে করো এই মোবাইলটার মূল্য কি 20,000 টাকা থাকবে? না। তুমি যদি এখন বিক্রি করতে যাও, হয়তো তোমার হাতে থাকা মোবাইলটি 20,000 টাকার মোবাইলটা হয়তো 15,000 টাকা পাবা, হয়তো 18,000 টাকা পাবা, তার কমও পেতে পারো। ধরো তুমি মোবাইলটি এখন 20,000 টাকা দিয়ে, 20,000 টাকার মোবাইলটি 15,000 টাকায় বিক্রি করতেছো, তাহলে যে 5,000 টাকা আমার লস হচ্ছে, অর্থাৎ 20,000 টাকার জিনিস আমি 15,000 টাকায় বিক্রি করতেছি, এখানে লস কত হলো? আমার লস হলো 5,000। এই লসটা হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি বা অবচয়, সেটা ব্যবসায়ীর ক্ষেত্রে। তাহলে অবচয় কি আমরা জানলাম। এখন আমরা জানবো দায়। দায়টা কি? সহজ ভাষায় বলতে গেলে দায়টা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান হতে কেউ কোনো কিছু পাইলে সেটাই হচ্ছে দায়। এখানে একটা সংক্ষেপে সংজ্ঞা দেওয়া হলো, ব্যবসা প্রতিষ্ঠানের উপর যে ঋণ থাকে তাকে দায় বলা হয়। আর একটা সংজ্ঞা এটা দেখতে পারি, অতীতে প্রাপ্ত সুবিধা বিপরীতে বর্তমানে বা ভবিষ্যতে যে অর্থ বা সেবা প্রদান করতে হবে তাকে দায় বা লায়াবিলিটি বলে। মনে করো আমি ব্যবসা করার সময় 5 লক্ষ টাকা লাগছিল, বা তুমি একটা দোকান দিচ্ছ, অঙ্ক যখন করব তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা নিজেরা একজন ব্যবসায়ী বা আমাদের নিজের একটা দোকান আছে, তখন তোমাদের একটু সুবিধা হয় অঙ্কগুলো করতে বা বুঝতে সুবিধা হয়। ধরো তুমি 5 লক্ষ টাকা দিয়ে 2 বছর আগে একটা দোকান দিছিলা, তার মধ্যে 3 লক্ষ টাকা তোমার ছিল আর 2 লক্ষ টাকা তুমি কারো কাছ থেকে, তোমার বন্ধু বা ব্যাংক থেকে ঋণ নিছিল। এই ঋণের টাকা এখন পর্যন্ত তোমাকে পরিশোধ করতে হচ্ছে, এই ঋণটা হচ্ছে আমার দায়। আশা করি বুঝতে পেরেছো দায় কি। আরও অনেক উদাহরণ দেওয়া হয়েছে, এখানে দেখো বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া বিদ্যুৎ বিল, এগুলো সবগুলো কিন্তু দায়। বকেয়া বেতন কি? তোমার দোকানে মনে করে একজন কর্মচারী আছে, সে কর্মচারীকে বলছো আমি এই মাসে আপনাকে বেতন দিব না, আমি সামনের মাসে তোমাকে বেতন দিব। তাহলে এই মাসে যে বেতনটা দিই নাই, সে আমার কাছে এই মাসের বেতনটা পাচ্ছে, তার মানে সেটা বকেয়া রয়েছে, অর্থাৎ বকেয়া বেতন আমার জন্য দায়, তাকে দিতে হবে। সেমভাবে ভাড়া, একইভাবে বিদ্যুৎ বিলের ঘটনাটা আমরা সকলেই জানি। মনে করো 1 মাসের বিদ্যুৎ বিল আমরা দিই নাই, তাহলে এর পরের মাসে দেখবে যে ওই বিদ্যুৎ বিলটা কী করে দিছে, অ্যাড করে দিছে। কেন অ্যাড করে দিছে? সে আমার কাছে পাইতো বিদায়, তাহলে সেটা কি হয়ে যাবে, না দিলে সেটা দায় হয়ে যাবে। এর সাথে বলতে পারি ব্যাংক ঋণ, ব্যাংক থেকে আমরা যদি ঋণ নিয়ে থাকি সেটা আমার জন্য কি হবে, দায়। এরপর দ্বারে পণ্য ক্রয় করলো আমার কাছে। দ্বারে পণ্য ক্রয় মানে আমি শহর থেকে মনে করো মালামাল কিনে আসছি, বলছি ভাই আমি বিক্রি করে টাকা দিব, তার মানে কি সে আমার কাছে টাকা পাবে, সেটা আমার জন্য কি হবে, দায় হবে। দায়ের কিছু উদাহরণ আমরা একেবারে লেনদেন আকারে করে দেখিয়েছি। বকেয়া বেতন, যেমন এখানে বলতে পারো 2,000 টাকার বেতন বকেয়া রইল, এরপর বকেয়া ভাড়া 1,500 টাকার ভাড়া বকেয়া রইল, এগুলো সবগুলো লেনদেন আমি সাজিয়ে দিয়েছি, তোমরা একটু পড়ে নিবা। দায়িত্ব গেল। এখন আমরা দেখব মালিকানা শর্ত। মালিকানা শর্ত হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের শর্তকে বোঝায়, যেমন ব্যবসায়ীর উপর মালিকের আর্থিক দাবি বা অধিকারকে মালিকানা শর্ত বলা হয়। এখন মালিকানা শর্ত আমরা কীভাবে পাই? মালিকানা শর্তের সাথে মূলধন যোগ করব, মূলধন যোগ আয়। এখন মূলধন কি? মূলধন হচ্ছে সহজ ভাষায় মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে যা দিয়ে থাকে তাই মূলধন। মনে করো মালিক ব্যবসা করার সময় 3 লক্ষ টাকা দিল, এই 3 লক্ষ টাকাটাই হচ্ছে মালিকের মূলধন, অর্থাৎ মালিক এখন ব্যবসা থেকে সেটা পায়। সংখ্যাটা একটু পড়লে আমরা দেখতে পারি, মালিক ব্যবসা শুরু করার জন্য বা পরিচালনার জন্য যে অর্থ, সম্পদ বা সামগ্রী ব্যবসায় বিনিয়োগ দিয়ে থাকে তাকে মূলধন বলা হয়। অর্থাৎ মালিক অর্থ দিতে পারে, সম্পত্তি কিনে দিতে পারে, বা অন্যান্য কোনো সামগ্রী দিলে মালিক যাই দিবে তাই কি
মূলধন। আশা করি বুঝতে পেরেছি মূলধন কি। সাথে সাথে আমরা আরেকটা বিষয় দেখে নিই, মূলধন হচ্ছে মালিক জায়দের তার মূলধন, আর উত্তোলনটা কীতে হতে পারে, উত্তোলনটা হচ্ছে ব্যবসা থেকে মালিক তুলে নিয়ে গেলে সেটা হচ্ছে উত্তোলন। যেমন মালিক নগদ টাকা তুলতে পারে, পণ্য তুলতে পারে, এগুলো সবগুলো কিন্তু উত্তোলন। তাহলে বুঝতে পারলাম কি, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দেয় তা মূলধন, আর মালিক প্রতিষ্ঠান থেকে যা তুলে নেয় তা হচ্ছে উত্তোলন। এখন আমরা দেখব আয় এবং ব্যয় কি। আয় হচ্ছে একেবারে সহজ ভাষায়, আমরা যখন দোকান দিছি, এই দোকান থেকে কোনো কিছু বিক্রি করলে সেটা আমাদের জন্য আয়। যদি মুদির দোকান হয়, সেটা বিক্রয় করে যেটা পাই সেটা আয়। আর যদি মনে করো এটা ওকালতি পেশা বা ডাক্তারি পেশা হয়, তখন রুগী দেখে বা উকিলের গ্রাহকদের সেবা দিয়ে যে টাকাটা পায় সেটা হচ্ছে সেবা নামে আয়। আরও কিছু আছে, যেমন বিনিয়োগের সুদ। মনে করো আমি ব্যাংকে টাকা রাখছি 5 লক্ষ টাকা, প্রতি মাসে মাসে সেখান থেকে আমি 5,000 টাকা পরে পাচ্ছি। এই টাকাটা হচ্ছে আমি ব্যাংকে রাখছি, সেটা আমার বিনিয়োগ। মাসে মাসে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য আয় বা বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ নামে আয়। সেমভাবে কমিশন আমার জন্য আয় বা কমিশন আয়। কমিশন প্রদান দুটো থাকতে পারে। কমিশন, যদি কমিশন বলা হয় শুধু, তাহলে আমরা আয় ধরে নিব, আর যদি বলা হয় কমিশন প্রদান তাহলে ব্যয় ধরে নিব। এরপর আসে আমরা খরচটা কি। সংক্ষেপে বলতে গেলে ব্যবসা চালানোর জন্য যে টাকা ব্যয় করা হয় সেটাই খরচ, অথবা আয় অর্জনের জন্য সম্পদের যে অংশ ব্যবহার করা হয়, ব্যবহার বা ব্যয় করা হয় তাকে কি বলা হয়, খরচ বলা হয়। যেমন এখানে খরচের অনেকগুলো উদাহরণ দিচ্ছি, যেমন বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল, অবচয়, ক্রয়, এগুলো হচ্ছে সবগুলো খরচ। এখন আমরা উত্তোলনটা তো বলেই ফেলছি, আমরা উত্তোলন কি, মালিক যাই তোলে তাই উত্তোলন। এইখানে তোমাদের হিসাবগুলো আমি একটা চার্ট আকারে দেখিয়েছি। আমাদের যে 5 ধরনের হিসাব হয়, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা 5 ধরনের হিসাব আমাদের চিনতে হয়। একেবারে এটা ফরজে আইন, আমাদের জানতেই হবে, এইসবগুলো চিনতে হবে। আমরা এখানে আলাদা একটা করে দেখিয়েছি, সেটা হচ্ছে উত্তোলন, এটা মালিকানা সত্ত্বেরই অংশ। তোমাদের এই লিস্টটা যদি কারো মুখস্থ না থাকে, তোমরা যখন এই পড়তেছো, অবশ্যই আমার ধারণা তোমাদের সকলের মুখস্থ আছে। আর যদি না থাকে, তোমরা একটা লিস্ট আকারে ছবি তুলতে পারো, স্ক্রিনশট নিতে পারো। এগুলো সবগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের যদি বলি দালান কোঠা কি, সাথে সাথে বলতে হবে সম্পত্তি। যদি বলা হয় আসবাবপত্র কি, সম্পত্তি। সুনাম কি, সম্পত্তি। যদি বলা হয় ক্রয় কি, ব্যয় হিসাব, ডক চার্জ কি, ব্যয় হিসাব, এভাবে বলতে হবে। তখন তুমি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে আজকে হোক পরবর্তীতে তুমি অনার্সে পড়ো বা ডিগ্রিতে পড়ো অ্যাকাউন্টিংয়ের উপর, তখন তুমি ভালো করতে পারবো অবশ্যই। কারণ হিসাব যে জানবে না, চিনবে না, তার হিসাব বিজ্ঞানের পথ চলা সামনে কঠিন হয়ে যায় বা কম বোঝে। সেজন্য আমি বলবো তোমরা এই হিসাবগুলো যেমনে পারো মুখস্থ করে ফেলো, আর বাক্য সহ মুখস্থ করো, তাহলে তোমাদের এগুলো মুখস্থতে সুবিধা হবে, মুখস্থ করতে সুবিধা হবে। বাক্য বলতে আমি বোঝাচ্ছি যন্ত্রপাতি কি বা ডক চার্জ কি, কাকে ডক চার্জ বলা হয়, এগুলো তোমরা মুখস্থ করবে। আর যদি প্রয়োজন হয়, আমার যদি কোনো ক্লাসে আমাদের এই বিষয়গুলো বুঝিয়ে দিতে হয়, তোমরা কমেন্টে জানাও। অবশ্যই আমরা এই বিষয় সম্পর্কে যদি কমেন্ট দেখি স্টুডেন্টরা বুঝতেছে না, আমাদের বুঝিয়ে দেওয়া প্রয়োজন, অবশ্যই আমরা বুঝিয়ে দেবো কোনটা কী জিনিস। এরপর আরও নিশ্চয় অনেকগুলো আছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব, একটা সম্পূর্ণ হিসাব সমীকরণ দেখব। কারণ পরীক্ষায় তোমরা প্রত্যেকটা পরীক্ষায় দেখবা এই হিসাব সমীকরণটা খ অথবা গ নম্বরে এসে থাকে। এটা অনেক স্টুডেন্টে এড়িয়ে যায়। আমরা চেষ্টা করব একেবারে ভালো করে হিসাব সমীকরণটা বুঝিয়ে দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।